রাত পোহালে নারায়ণগঞ্জ সিটির ভোট প্রস্তুতি সম্পন্ন, মডেল নির্বাচন উপহার দিতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। করোনায় আরও 7 জনের মৃত্যু, মাস্ক পরায় নেই কড়াকড়ি, আপাতত লকডাউন নয় জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গুম বা অপহৃতদের ফিরিয়ে দেওয়ার দাবি স্বজন ও বিশিষ্টজনদের, গুম খুনের বিবৃতি সোশ্যাল মিডিয়ার মিথ্যাচার কৃষিমন্ত্রী। শীতকালে বায়ু দূষণের 40% আসে আশপাশের দেশ থেকে, দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএস টিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটির ভোট, এই নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে চায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আর সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে সবার সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। হেলাল আহমেদ সজীব ও তারেক স্বপনের ক্যামেরায় আরও জানাচ্ছেন হাসান জাবেদ। রোববার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। শুক্রবার রাতেই শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। 192টি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের 64টি মোবাইল টিম, 14 প্লাটুন বিজিবির পাশাপাশি আনসার ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও 27টি ওয়ার্ডে 27 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। মোট ভোটার 5,17,357 জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এটি তৃতীয় নির্বাচন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ছাড়াও আরও 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। নগরীতে মোতায়েন করা হয়েছে 5 শতাধিক ফোর্স। অলিতে গলিতে আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় পরিচয়পত্র দেখে মানুষকে চলাচলের অনুমতি দেবে। কোনো বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। নিরপেক্ষ, সুষ্ঠু এবং নিরাপত্তার বলয়ের মাঝে থেকে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আমরা চাচ্ছি সারা দেশের জন্য একটি মডেল নির্বাচন হিসাবে রূপ লাভ করে। কেন্দ্রে সিসি ক্যামেরা কাজ করবে না। কেন্দ্রে যদি সিসি ক্যামেরা কাজ করে তাহলে তো আর কেন্দ্রের ভিতরের বুথের গোপনীয়তা রক্ষা হলো না ভোটের। কাজেই কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকবে, এটাই নির্দেশ। ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, ভোট দিতে আসবেন এবং শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশেই আসবেন। নারায়ণগঞ্জ সিটির 27টি ওয়ার্ডে 148 জন সাধারণ কাউন্সিলর এবং 34 জন সংরক্ষিত কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব কেন্দ্রেই ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএমে ভোট হবে। নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তারপরও এই নির্বাচনকে ঘিরে 2 মূল প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর মাঝে রয়েছে শঙ্কা। 16 জানুয়ারি নির্বাচনের পরই বোঝা যাবে তাদের সে শঙ্কা আসলে কতটা বাস্তবসম্মত ছিল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 3,447 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে মোট 24,028 জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 14.35%। সাপ্তাহিক ছুটির দিনে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা এবং রোগী শনাক্তের সংখ্যা কিছুটা কম থাকলেও বেড়েছে করোনায় মৃত্যু। একদিনে 7 জন সহ এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 28,136 জনের। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে 16,12,489 জন। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 11 দফা নির্দেশনার বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকিতে কর্তৃপক্ষের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। ব্যক্তিগত সচেতনতার উপরই নির্ভর করেছে স্বাস্থ্যবিধি মানা না মানা।
আজ থেকে নির্দেশনা মেনে অর্ধেক আসন খালি রেখে ছেড়ে গেছে ট্রেনগুলো। আরও জানাচ্ছেন এস এম আতিক। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে ট্রেনে অর্ধেক টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ, যা কার্যকরের প্রথম দিন ছিল শনিবার। তবে কমিউটার ট্রেনগুলো সব আসনে টিকিট বিক্রি করেছে। স্বল্প দূরত্বের টিকিট বিক্রিতে বিধিনিষেধ থাকলেও তা মানেনি এসব ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাগুলো। যদিও বাসে পূর্ণ আসনের যাত্রী নেওয়ার সিদ্ধান্তে ট্রেনেও আসতে পারে পরিবর্তন। এখন যে নির্দেশনা আছে সেটা হচ্ছে অর্ধেক আসনের টিকিট বিক্রি করার, সেটা আমরা বাস্তবায়ন করছি। আমরা অর্ধেক আসনের টিকিট বিক্রি করছি। মানে এখন পূর্ণ আসনে বিক্রি করার নির্দেশনা আপনারা পান না, তবে শুনেছি যে এটা নাকি আবার পূর্ণ আসনে ফিরে যেতে পারে, কিন্তু নির্দেশনা এখনো হাতে আসেনি বা আমরা এখনো এরকম কোনো চিঠি পাইনি। শনিবার ছুটির দিনে সকালে গণপরিবহনে যাত্রীদের চাপ দেখা যায়নি। তবে স্যানিটাইজার রাখতে বলা হলেও তা রাখেনি বাসগুলো। স্যানিটাইজার মাস্ক পরে স্যানিটাইজার কালকে যদি আজকে ছিল না, রাতে পায় নাই দোকানে। বাজার, দোকানপাট সহ জনকীর্ণ স্থানগুলোতে শতভাগ মাস্ক পরার কথা বলা হলেও ব্যত্যয় দেখা গেছে। না, ও তোর কথাবার্তা করলে মনে করে মুখ খুলি কোন লাগে। মাস্ক ছিঁড়ে গেছে, একটু আগে আমি নিয়েছিলাম, নিয়ে আসবানি কিছুক্ষণ পরে নেবানি। মাস্ক মনে করেন আনতে মনে নাই, আয়া বলছে ঘুমেতে নুটিয়া ফোন দিছে তাই। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থার কথা বলা হলেও কোনো অভিযান পরিচালনা করতে দেখা যায়নি দায়িত্বশীল কর্তৃপক্ষকে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, 11 দফা নির্দেশনা না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আক্রান্ত বাড়লে হাসপাতালে রোগী বাড়বে, আর বেশি রোগী আসলে হাসপাতালের সবার জায়গা হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে লকডাউন দিতে চায় না সরকার। শনিবার মানিকগঞ্জ সদর হাসপাতালে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। গত মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল 2458 জন। শনাক্তের হার ছিল 8.9%। 3 দিনের ব্যবধানে শুক্রবার করোনা শনাক্ত হয়েছেন 4378 জন, আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 14.66%। এই পরিসংখ্যানই বলে দেয় দেশে করোনা কী গতিতে ছড়াচ্ছে। সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার থেকে উন্মুক্ত স্থানে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে 11 দফা নির্দেশনা জারি করে সরকার। শনিবার দুপুরে মানিকগঞ্জের স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা না মানলে পরিস্থিতি ভয়াবহ হবার শঙ্কার কথা জানান। 2500 রোগী যদি হয়, সেখানে কিন্তু ভর্তি প্রায় 200-300 রোগী হয়ে যাচ্ছে। সেই 200-300 রোগী ভর্তি হলে তার মধ্যে 1% লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে। এটাও আশঙ্কাজনক। এই হারে যদি সংক্রমণ বাড়ে আর রোগী বাড়ে, তাহলে কিন্তু হাসপাতালের জায়গা থাকবে না। কাজে আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে। লকডাউন দেওয়া হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই লকডাউনের দিকে যেতে চায় না সরকার। আমরা মাত্রই 11 পয়েন্টের একটা হেলথ গাইডলাইন দিয়েছি। আমরা তো এখন আহ্বান করব এই গাইডলাইনগুলো যাতে পালন করে লোকে। পালন করলে আমি মনে করি না যে লকডাউনের প্রয়োজন হবে। তা এখন আমরা দেখতে হবে যে এই যে আমরা বিধিগুলো দিয়েছি 11 দফা যেটা, সেগুলো কি লোকে মানে কিনা। আমি আশা করি সেগুলো লোকে মানবে এবং আমরা লকডাউনের দিকে আমাদের যেতে হবে না। লকডাউন দিলে তো দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। আমরা সেই ক্ষতির সম্মুখীন হতে চাই না। বাণিজ্য মেলা সহ অনেক স্থানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান মন্ত্রী। আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা চলছে, সেখানে আমি লক্ষ্য করি দুঃখের সাথে যে বেশিরভাগ লোকই মাস্ক ছাড়া। এটা খুবই দুঃখজনক। এনটিভি নিউজ ডেস্ক। বিগত দিনে দেশের বিভিন্ন স্থানে গুম বা অপহরণ হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা, আর সব গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন বিশিষ্টজনরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠান থেকে সরকারের কাছে এসব দাবি জানানো হয়। মইদুল ইসলামের রিপোর্ট। মনে হয় যে আমি এখনই মরে যাই, এই সমাজ আমি বাঁচতে চাই না। আমার স্বামীর সন্তান আমি এখনো পাই নাই। নিখোঁজ বা গুম হওয়া স্বামীর খোঁজ পেতে জাতীয় প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে ইশরাত জাহান স্মৃতির মতো আরও অনেকেই এসেছেন, যাদের কেউ তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, আবার কোনো সন্তান তার বাবাকে দেখতে পাচ্ছেন না বছরের পর বছর ধরে। বিভিন্ন সময়ে গুম বা অপহরণ হওয়া ব্যক্তিদের খোঁজ পেতে তাদের স্বজনদের এমন আহাজারি ছিল পুরো অনুষ্ঠান জুড়ে।
বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট, ব্যথা বেদনায় আমরা যন্ত্রণা ভোগ করতেছি। আমরা কাকে বলবো, কার কাছে যাবো? কেন এই কষ্ট আমাদের সন্তান? কি অপরাধ? জানুয়ারি 15 তারিখ হয়ে গেছে, আমার মেয়েকে আমি স্কুলে দিতে পারি নাই, এখনো ভর্তি করতে পারি। কোনো বাবা যদি তার সামনে থাকতো তাহলে আমার মেয়েকে এখন আমি ভর্তি না করে থাকতে পারতাম। আমরা আমাদের স্বজনদের ফেরত চাই, আমরা একটা নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা তুলে ধরেন মানবাধিকারের কথা, আইনের শাসনের কথা। যেই মানুষগুলো কয়েক বছর ধরে অবিরাম কাঁদছেন প্রেস ক্লাবের ভেতরে বাইরে, বাংলাদেশের আনাচে কানাচে, যারা আজকে এখানে কাঁদতে কাঁদতে প্রতিবাদ করলেন এবং বললেন আমরা এটা চালু রাখবো, ওদের কাছ থেকে আপনারা মাপ পাবেন না। আমরা যদি সম্মিলিতভাবে রুখে না দাঁড়াই, আজকে এমন দিন আসবে ভবিষ্যতে যে কেউ গুম হতে পারে, এটা আমরা বহুবার বলেছি। এবং রাষ্ট্র হিসাবে আমরা কোথায় চলে যাব এটা কেউ কল্পনাও করতে পারবে না। আর আমি উচ্চ আদালতের কাছে আহ্বান জানাই, আমি কনস্টিটিউশনাল ল পড়াই, মানবাধিকার আমার কাছে হাস্যকর লাগে। আমাদের সবচেয়ে বড় অধিকার হচ্ছে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার। গুমের সাথে সাথে এই দুইটা অধিকার ক্ষুণ্ণ হয়ে যায়। প্রত্যেকের সন্ধান দিতে হবে, তাদের কি পরিণতি হয়েছে সে বিষয়ে পরিষ্কারভাবে প্রত্যেক পরিবারকে জানাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত গুম হওয়াদের স্বজন এবং বিশিষ্ট ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে গুম খুনের যে বিবৃতি আসছে সেটা সম্পূর্ণ মিথ্যাচার এবং ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বাধীনতার পর দেশ গঠনে বঙ্গবন্ধু কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বলেই অর্থনীতিতে দেশ আজ এত সমৃদ্ধ। রিপোর্ট করছেন শেখ মহিউদ্দিন। কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, আব্দুল মান্নান ও বদিউজ্জামান বাদশাহ। শনিবার এক অনুষ্ঠানে প্রয়াত এই তিন কৃষিবিদকে স্মরণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। স্মরণ সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমান সরকার কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি, বাংলাদেশের প্রত্যেকটা অলি গলিতে তিনি ঘুরে বেরিয়েছেন। সেই জন্যই তিনি কৃষি ক্ষেত্রে জোর দিয়েছিলেন বলেই আমরা আমাদের কোনোদিনই কৃষিতে আমাদের সমস্যা পেতে হয়নি। তারই কন্যা আজকে কৃষি ক্ষেত্রে জোর দিয়েছেন বলেই আমরা আজকে সমস্ত প্রতিযোগিতা উতরিয়ে আমরা আজকে সম্ভাবনায় বাংলাদেশে পরিণত হয়েছি। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গুম হত্যার যে বিবৃতি আসছে তা সম্পূর্ণ মিথ্যাচার ও ষড়যন্ত্রের অংশ। এখনো বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আসছে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। মিথ্যাচার সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে নাকি মানুষকে হত্যা করা হয় বিনা বিচারে। কোনো মানুষকে হত্যা করা হয় না। বাংলাদেশের যারা বিরোধী দল তাদেরকে গ্রেফতার করা হয় না। বাংলাদেশের মিডিয়া স্বাধীনভাবে কাজ করে। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শীতকালে যে ভয়াবহ বায়ু দূষণ হয় সেটার 30 থেকে 40% আসে আশপাশের দেশ থেকে। এক্ষেত্রে ভারতের ভয়ঙ্কর দূষণ উত্তরের বাতাসের সাথে এসে ব্যাপকভাবে বাংলাদেশে ঢুকছে। অন্যদিকে বাংলাদেশের দূষণও ব্যাপকভাবে ঢুকছে ভারতে। বায়ু দূষণ নিয়ে দুই দেশের গবেষণায় এসব বিষয় উঠে এসেছে। জোর দেওয়া হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনার। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। বাতাস বাতাসের নিয়মে বয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বাতাসকে মানুষ যদি দূষিত করে ফেলে তবে সেটার পরিণতি কতদূর যে বিস্তৃত হতে পারে সেটাই উঠে এসেছে সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদনে। শীতকালে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর হয়ে ওঠা দিল্লির বাতাস বাংলাদেশকেও যে কাবু করতে পারে সেটা এতদিন পরিষ্কারভাবে জানা ছিল না। আমরা রিসেন্ট একটা গবেষণা করেছি, এটা আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটা জার্নালে বের হয়েছে, আর্থ অ্যান্ড স্পেস কেমিস্ট্রি নামক একটা জার্নালে আমেরিকান। তার মধ্যে আমরা যেটা ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি সেটা হলো 30 থেকে 40% পলিউশন হলো গিয়ে আমাদের ট্রান্সবাউন্ডারি থেকে আসে। আপনি দেখবেন হরিয়ানা, পাঞ্জাব এসব অঞ্চলে এগ্রিকালচার বার্নিং হয়, যদিও বার্নিং নিষিদ্ধ কিন্তু তারপরও প্রচুর বার্নিং হয়। এই বার্নিংটা
তারপর দেওয়ালি পূজার যে একটা আতশবাজি হয়, দুইটার কন্ট্রিবিউশনের ফলে দিল্লিতে প্রথম অ্যাটাক করে। যেই পলিউশনটা সেখানে হয় তার একটা অংশ আমাদের বাংলাদেশের উপর দিয়ে আসে এবং বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে চলে যায়, যার ফলে দেখবেন এই অক্টোবরের শেষ থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত এই যে পুরো সময়টা আমাদের নিজস্ব প্রচুর পলিউশন আছে এবং বাইরের থেকে 30 থেকে 40% পলিউশন আসে। এইসব ব্যাপারে কথা হয় ভারতে বায়ু দূষণ নিয়ে দীর্ঘদিন উচ্চ পর্যায়ে কাজ করছেন এমন একজনের সাথে, যিনি দিল্লিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IITর অধীনে সেন্টার ফর অ্যাটমসফেরিক সায়েন্সের দায়িত্বে আছেন। তার মতে বাংলাদেশ সবচেয়ে বেশি বায়ু দূষণের শিকার হচ্ছে দিল্লি থেকে নয়, বরং বিহার ও আশপাশের রাজ্যগুলো থেকে। যেটুকু বা যে রাজ্যগুলো কন্ট্রিবিউট করতে পারে বাংলাদেশে, যখন এই ট্রান্সবাউন্ডারি উইন্ডটা আপনার ভারত থেকে বাংলাদেশের দিকে থাকে, সেগুলো হবে পশ্চিমবঙ্গ, বিহার বা ঝাড়খণ্ড। একইভাবে তাদের গবেষণায় এটাও উঠে এসেছে পশ্চিমবঙ্গে 20% বায়ু দূষণের উৎস বাংলাদেশ। আমরা পশ্চিমবঙ্গে আমরা যেরকম দেখেছি যে অলমোস্ট 20% পশ্চিমবঙ্গের পলিউশন বাংলাদেশ থেকে আসে। আবার তার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দুই দেশের সরকারের উচিত আলোচনা করে বাকি যেরকম অন্যান্য ইম্পর্টেন্ট সোশ্যাল এতে আমাদের বিভিন্ন ট্রিটি রয়েছে এয়ার পলিউশনের ক্ষেত্রেও, সেই জন্য আমার মনে হয় যে দুই দেশের সরকারের একসাথে কাজ করা উচিত। পারস্পরিক আলোচনার মাধ্যমে যদি এইসব বায়ু দূষণ ঠেকানো না যায়, তবে এর ভুক্তভোগী মানুষ কেবল যে একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটি ভাবার কোনো কারণ নেই। ইতোমধ্যে গবেষণা এও জানিয়ে দিচ্ছে এই অঞ্চলের মানুষের গড় আয়ু আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে কেবল এক বায়ু দূষণের কারণে। নর্থ ইন্ডিয়া এবং বাংলাদেশ এখানে যে পলিউশনের কারণে মানুষের অ্যাভারেজ এজ 8 বছর পর্যন্ত কমে যাচ্ছে। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, ঢাকা। আজ জাতীয় সংসদের টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরের পর থেকে ইভিএম সহ নির্বাচনে ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে নিয়ে যান। এদিকে রাত পোহালেই নাটোরের 2টি পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ করতে কেন্দ্রসহ সার্বিক আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এদিকে নাটোর সদর পৌরসভার 30টি ভোট কেন্দ্রে ও বাগাতিপাড়া পৌরসভার 9টি ভোট কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 8 জনের। ফেনীতে সড়ক দুর্ঘটনায় 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দেবীপুর বিসিক এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারে থাকা 2 ভাই তুষার ও বিপ্লব নিহত হন। এ সময় চালকসহ আহত হয় আরও 2 জন। গুরুতর আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। শনিবার বেলা 12টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে লরি চাপায় 2 নারী, খাগড়াছড়ি ও গাইবান্ধায় আরও 2 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বাংলাদেশ সহ বিদেশ থেকে কর্মী নিয়োগে অনলাইনে আবেদনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির বৃক্ষরোপণ খাতে কাজ করতে ইচ্ছুক কর্মীরা আগামী 28 জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি বিদেশ থেকে কর্মী নিয়োগে আগামী 15 ফেব্রুয়ারি থেকে নিয়োগকর্তারা ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের আমন্ত্রণে আগামী 25 জানুয়ারি 3 দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জাইনুদ্দিন। জাতীয় পার্টিকে পুনর্গঠনে 20 জানুয়ারির পর থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী রোড মার্চ শুরুর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় কথা জানান তিনি। এই রোড মার্চ গণতন্ত্রের জন্য রোড মার্চ। এই রোড মার্চ ৬৮,০০০ গ্রাম বাংলা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই রোড মার্চ এক ঝাঁক তরুণ নেতৃত্ব সৃষ্টি করার জন্য। এই রোড মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার রোড মার্চ।
আন্তর্জাতিক সংবাদ। প্রশান্ত মহাসাগরের পানির নিচে আগ্নেয়গিরিতে বিরল বিশাল অগ্নুৎপাতের পর টোঙ্গা দ্বীপপুঞ্জে সুনামি আঘাত এনেছে। শনিবারের এ অগ্নুৎপাতের পর নিকটবর্তী ফিজি, নিউজিল্যান্ড এবং জাপানে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পর তা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ঢেউ আকারে ছড়িয়ে পড়ে। এ সময় সাগরের পানি তীর উপচে শহরের ভেতরে ঢুকে পড়ে। এতে ধর্মীয় প্রতিষ্ঠান সহ বেশ কিছু বাড়িঘর প্লাবিত হয়। এছাড়াও ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত টোঙ্গার রাজধানী নুকু আলোফাতেও আগ্নেয়গিরি ছাই ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। এখন পর্যন্ত হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনের সঙ্গে ইরানের ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান চুক্তিটি বাস্তবায়ন শুরুর এই ঘোষণা দেন। দুই দেশের মধ্যে গেল মার্চে ২৫ বছরের ওই কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর অংশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। সামরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশ। এতে করে বেইজিং ও মস্কোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। ইউক্রেন ইস্যুতে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। প্রতিদিনই বাড়ছে দুদেশের মধ্যকার উত্তেজনার পারদ। ওয়াশিংটনের অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে মস্কো। অন্যদিকে রুশ পররাষ্ট্র দফতর সতর্ক করে বলেছে, সীমান্তে কোনো অবস্থাতেই নেটো সেনাদের উপস্থিতি মেনে নেওয়া হবে না। কাজী ইফতেখার শুভ, ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার বৈরিতা দীর্ঘদিনের, তবে বিভিন্ন সময়ে ভিন্ন ইস্যুতে এ বিরোধ পেয়েছে নতুন মাত্রা। সাম্প্রতিক সময়ে ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের কর্মকাণ্ডের জেরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি। যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, ইউক্রেনে ফের সামরিক অভিযানের অজুহাত খুঁজতে তৎপর রাশিয়া। এজন্য নিজ দেশের অভ্যন্তরে সাজানো হামলার ঘটনার ষড়যন্ত্র করছে রুশ গোয়েন্দারা। আমরা এর আগেও বহুবার দেখেছি, রাশিয়া সবসময় ইউক্রেনে হস্তক্ষেপের সুযোগ খুঁজে বেড়ায়। ২০১৪ সাল তার সবচেয়ে বড় উদাহরণ। খোঁড়া অজুহাতে তারা তখন ক্রিমিয়া দখল করে নিয়েছিল। আসলে দেশটি সবসময় চায় তার প্রতিবেশীদের নিয়ন্ত্রণে রাখতে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তার পরিণতি হবে ভয়াবহ। সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই সীমান্ত এলাকায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা উপস্থিতি মেনে নেওয়া হবে না। ইউক্রেন সীমান্তে ন্যাটোর সেনা এবং অস্ত্র মোতায়েন রাশিয়ার জন্য রেড লাইন। রাশিয়া কখনোই এই অঞ্চলে অন্য কোনো দেশ কিংবা জোটের হস্তক্ষেপ মেনে নেবে না। আসলে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর একমাত্র উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে রাশিয়া এবং চীনকে দমিয়ে রাখা। এছাড়াও একটি প্রতিবেদনের বরাত দিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইউক্রেনের সেনা এবং গোয়েন্দা কর্মকর্তাদের গোপনে কয়েক বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রবাসের খবর। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উপদেষ্টা ফারুক আল মাহমুদের মৃত্যুতে জেদ্দায় শোক সভার আয়োজন করে সংগঠনটি। এনটিভি জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক এ কে আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী নুরুল আমিন। প্রয়াত ফারুকের সততা ও নিষ্ঠার সাথে রাজনৈতিক দায়িত্ব পালনের কথা স্মরণ করে বক্তব্য দেন রৌশন জামিল শিপু, বাহারুদ্দিন, জসিমউদ্দিন, আব্দুল হান্নান, আমজাদ হোসেন, সিদ্দিকুর রহমান সহ অন্যরা। সৌদি আরবের রিয়াদে ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর প্রবাসীদের উদ্যোগে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর ইউপি নির্বাচনে নাসির উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ উৎসবের আয়োজন করা হয়। আল মোহন শিকদারের সভাপতিত্বে ও মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির। রিয়াদের মেডিনোভা মেডিকেল সেন্টারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শামীম মোল্লা, ডাক্তার রতন, শেখ আলী আজম, শাহ আলম, মামুনুর রশিদ, ইকরামুল হক। রিয়াদের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসীরা। খেলার খবর। ক্রিকেট, বিপিএল প্রসঙ্গ। 5 বছর মেয়াদের জন্য দায়িত্ব পেলে বাংলাদেশে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা
সম্ভব বলে মনে করছে আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। দলটির লক্ষ্য এবার শিরোপা জেতা, আর এমন প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক সাকিব আল হাসান নিজে। রিপোর্ট নাসিমুল হাসানের। বরিশালের প্রতিনিধিত্ব বিভিন্ন সময় নাম বদলে বিপিএলের সাথে যুক্ত থাকলেও ফরচুন বরিশাল অন্যদের তুলনায় বেশ সাজানো গোছানো, যে কারণে তারা তাদের অঞ্চলের মানুষের শিরোপা খরার আক্ষেপ ঘুচাতে চায়। যদিও ফ্র্যাঞ্চাইজিটির আশা দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্রিকেটের কাজের সুযোগ পাওয়ার দিকে। দল নিয়েছি এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা যদি এই খেলাগুলো চালাই, এখান থেকে প্লেয়ার উঠে আসবে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সবই পূরণ করার অঙ্গীকার করায় আসন্ন বিপিএলে দলটিকে নির্ভর রাখছেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবার বরিশালের হয়ে খেলার একটা সুযোগ, সো আমি খুব এক্সাইটেড। চেষ্টা থাকবে আমাদের সর্বোচ্চ, আমাদের টিমের পক্ষ থেকে যেন আমরা বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি। দেশি বিদেশি ক্রিকেটারদের মেলবন্ধনে সাকিবের লক্ষ্য দুর্দান্ত ক্রিকেট খেলা, যদিও প্রথম 2 ম্যাচে ক্রিস গেইল আর মুজিবুর রহমানকে পাবে না তারা। এবং আমার কাছে মনে হয় আমাদের খুব ব্যালেন্স একটি দল আছে, প্রতিটা টিমই আসলে ভালো, তো আমাদের মাঠে ভালো পারফর্ম করতে হবে এবং সেটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। সাকিব আছে, জায়ান ব্রাভো আছে এবং আমাদের আর্জেন্ট বলার আছে লিনট্রট, সো আমরা আশা করি সমস্যা হবে না এবং আমাদের বাংলাদেশি লাইন আপ কিন্তু অনেক স্ট্রং। বরিশাল ক্রিকেট মদিরা অপেক্ষায় আছেন দুর্দান্ত শুরুর দিকে। ফরচুন বরিশাল সহ বাকি দলগুলো রোববার থেকে শুরু করবে বিপিএলের আনুষ্ঠানিক অনুশীলন। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কৃতির খবর। ঢাকায় শুরু হয়েছে 20তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী 23 জানুয়ারি পর্যন্ত এই বছরের উৎসবে বিশ্বের 70টি দেশের 225টি সিনেমা দেখাবে আয়োজকরা। রাজধানীর জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সহ 7টি ভেন্যুতে এসব সিনেমা দেখতে পারবে দর্শকরা। শনিবার জাতীয় জাদুঘরে এবারের উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। আরও জানাচ্ছেন মিজান রহমান। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে 20তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমকালো সাংস্কৃতিক আয়োজন। বিশ্বের 70টি দেশ থেকে আগত বিদেশি অতিথিদের বাঙালি সংস্কৃতি তুলে ধরতে অনুষ্ঠান সাজিয়েছেন উৎসবের আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মণিপুরী নাচ। নয়নাভিরাম নাচে রাধাকৃষ্ণের প্রেমলীলায় বিমোহিত হয়েছেন দর্শকরা। আয়োজকরা জানালেন, এক দেশের সাথে আরেক দেশের সংস্কৃতি বিনিময়ের প্রধান মাধ্যম চলচ্চিত্র। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রদর্শিত সিনেমাগুলো দেখতে পারবে। Movies and films play an important role in the development of a generation. And many of the films are very educative and they leave a lasting impression in the minds of the individuals. The Dhaka International Film Festival has been one of the most prestigious film events in Bangladesh and contributing immensely in shaping an increasingly healthy and positive national film culture. উদ্বোধনী দিনে লেবানন ও জার্মানির যৌথ সিনেমা দি অ্যাঙ্গার প্রদর্শনের মাধ্যমে 9 দিনব্যাপী এই উৎসব শুরু হয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে AKS TMT বার শিরোনামগুলো আরেকবার। রাত পোহালে নারায়ণগঞ্জ সিটির ভোট প্রস্তুতি সম্পন্ন, মডেল নির্বাচন উপহার দিতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। করোনায় আরও 7 জনের মৃত্যু, মাস্ক পরায় নেই কড়াকড়ি, আপাতত লকডাউন নয় জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গুম বা অপহৃতদের ফিরিয়ে দেওয়ার দাবি স্বজন ও বিশিষ্টজনদের। গুম খুনের বিবৃতি, সোশ্যাল মিডিয়ার মিথ্যাচার কৃষিমন্ত্রী।
শীতকালে বায়ু দূষণের 40% আসে আশপাশের দেশ থেকে। দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেওয়ার তাগিদ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।